বার্সেলোনার খেলা গত কিছুদিন ধরে ফুটবল দুনিয়ার প্রধান আলোচনার বিষয়। বিশেষ করে হান্সি ফ্লিকের অধীনে দলটির উন্নতি নজরকাড়া। সারা বিশ্বের চোখ এখন তরুণ প্রতিভা যেমন লামিন ইয়ামাল, পাউ কুবার্সি, গাবি আলমো, মার্ক কাসাডো, মার্ক বার্নাল, আলহান্দ্রো বালদে এবং আরও অনেকে। এদের দুর্দান্ত স্কিল আর সামর্থ্য দেখে অনেকেই বলেছেন বার্সেলোনা সৌভাগ্যবান যে তাদের কাছে এমন প্রতিভা আছে যা অন্য ক্লাবগুলো শুধুই স্বপ্ন দেখতে পারে। কিন্তু এটা কি সত্যি শুধু ভাগ্য, নাকি ৪৫ বছর আগে বোনা এক বীজের ফল যা আজও এবং ভবিষ্যতে বার্সেলোনার জন্য প্রতিভা জন্ম দিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি কথা বলছি লা মাসিয়া সম্পর্কে, বিশ্বের সেরা ফুটবল একাডেমি যা বছরের পর বছর ধরে বার্সার জন্য ট্যালেন্টেড ফুটবলার তৈরি করে যাচ্ছে। লা মাসিয়া যেন এক অন্তহীন প্রতিভার খনি। মেসি, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, পিকে, গাভি, লামিন ইয়ামাল সহ অসংখ্য সুপারস্টার ফুটবলার এখান থেকেই উঠে এসেছে। এবার ২০২৪ সালে ব্যালন ডি'অর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় চোখ রাখুন। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার সেরা ৫ হবে লাউতারো, ভিনি, বেলিংহ্যাম, রদ্রি আর এমবাপ্পে। কিন্তু ১৩ বছর আগে ২০১০ সালে ব্যালন ডি'অরের প্রথম ৩ জনই ছিলেন মেসি, জাভি আর ইনিয়েস্তা। ইতিহাসে প্রথমবার ৩ জনই ছিলেন একই ক্লাবের এবং হ্যাঁ, ৩ জনই লা মাসিয়া গ্রাজুয়েটস। এবং তাদের নাম ঘোষণা করেছিলেন কে জানেন? পেপ গার্দিওলা, আধুনিক ফুটবলের সেরা ম্যানেজার, বার্সার লেজেন্ড এবং সম্ভবত ক্লাব ফুটবলের সর্বকালের সেরা কোচ। এবং তিনিই ছিলেন একজন লা মাসিয়া গ্রাজুয়েট। এটা কেবল লা মাসিয়ার ক্যাপাবিলিটি এর একটি ঝলক মাত্র। চলুন লা মাসিয়া ইতিহাস থেকে একটু ঘুরে আসা যাক। লা মাসিয়া নামের মানে দ্য ফার্ম হাউস। অনেকে মনে করেন লা মাসিয়া মানে হয়তো দ্য একাডেমি, কিন্তু এর নামকরণ করা হয়েছে কারণ এটি স্থাপন করা হয় একটি পুরনো ফার্ম হাউসের উপর ১৯৭৯ সালে। লা মাসিয়া শুধু ফুটবলের একাডেমি নয়, এটি শিক্ষার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান যেখানে ফুটবল ছাড়াও ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা দেওয়া হয়। এই একাডেমি যাত্রা শুরুর পেছনে ৩ জন ব্যক্তির অবদান ছিল অনেক। জাউমে আমাদ, যিনি এই প্রস্তাব দেন, অরিওল টর্ট, যিনি এই একাডেমির দায়িত্বে ছিলেন, এবং বার্সার তৎকালীন প্রেসিডেন্ট জোসেপ নুনিয়েজ, যিনি ১৯৭৮ সালে এর পরিকল্পনা অনুমোদন করেন। লা মাসিয়া আনুষ্ঠানিকভাবে খোলা হয় ১৯৭৯ সালের অক্টোবরে, কিন্তু তাদের নিজস্ব কৌশলগত পরিচয় গড়ে তুলতে প্রায় ১ দশক সময় লেগে যায়। ১৯৮৭ সালে প্রেসিডেন্ট নুনিয়েজ অনেক কঠিন সময় পার করেছিলেন। দলের সদস্য এবং বোর্ডের সদস্যরা তার উপর আস্থা হারিয়ে ফেলেছিল। তখন তিনি ইউহান ক্রয়ফকে বার্সেলোনা ম্যানেজার হিসেবে নিয়োগ দেন, যদিও তারা একে অপরকে খুব একটা পছন্দ করতেন না। কিন্তু নুনিয়েজ জানতেন বার্সাকে যদি কেউ আবার জাগিয়ে তুলতে পারে সেটা ক্রয়ফ, যিনি বার্সেলোনা ছেড়েছিলেন নুনিয়েজের সাথে ঝামেলার জন্য। ক্রয়ফ আসার সাথে সাথে দলটিতে অনেক পরিবর্তন করেন যা কেউ আশা করেনি। ক্রয়ফের সাথে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন লরেঞ্জো লুইস। লা মাসিয়া প্রতিষ্ঠার আগে লুইস যুবদলের দায়িত্বে ছিলেন এবং তাদেরকে ফেমাস ট্যাকটিক্যাল স্টাইল ৪-৩-৩ টোটাল ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছিলেন। কিন্তু সমস্যা ছিল, যখন এই খেলোয়াড়রা মূল দলে উঠে তখন তাদের নতুন সিস্টেমের সাথে মানিয়ে নিতে অনেক স্ট্রাগল করতে হতো। এখানে ক্রয়ফ সাহসী একটি সিদ্ধান্ত নেন। তিনি লুইসের কৌশল পুরো ক্লাব জুড়ে চালু করেন, অর্থাৎ লা মাসিয়ার খেলোয়াড়রা যখন প্রথম দলে উঠবে তারা আগেই সিস্টেমের সাথে পরিচিত থাকবে এবং সহজেই মানিয়ে নিতে পারবে। তিনি দলটির রিকোয়ারমেন্ট কৌশলেও পরিবর্তন আনেন। ক্রয়ফ খাটো এবং টেকনিক্যাল খেলোয়াড়দের খোঁজ করা শুরু করেন, কারণ তার মতে তার প্লেয়িং স্টাইলের জন্য এরাই সেরা। ভাবুন তো, যদি ক্রয়ফ এই পরিবর্তন না আনতেন, বার্সা হয়তো মেসিকে কখনোই লা মাসিয়াতে আনতো না এবং আমরা হয়তো ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়কে দেখতেই পেতাম না। অল থ্যাঙ্কস টু ইউহান ক্রয়ফ। ১৯৮৭ থেকে ১৯৯৪ সালের মধ্যে লা মাসিয়া থেকে ৩২ জন খেলোয়াড় বার্সেলোনার মেইন টিমে প্রমোট হয়। যখন বার্সেলোনা ১৯৯২ সালে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে, তখন ২ জন লা মাসিয়া গ্রাজুয়েট, আলবার্ট ফেরার ও পেপ গার্দিওলা সেই দলের অংশ ছিলেন। আজকে পেপ গার্দিওলা ওয়ার্ল্ডের সেরা ম্যানেজারদের মধ্যে একজন, যিনি ইউহান ক্রয়ফের দেখানো পথে হাঁটেন এবং ভবিষ্যতে বার্সেলোনাকে পারফেক্ট ফুটবল টিমে পরিণত করেন। ২০০৮ সালে যখন গার্দিওলা বার্সার কোচ হন, তখন তিনি ক্রয়ফের ট্যাকটিক্সকে আরও আধুনিক করে ক্লাবকে অতুলনীয় উচ্চতায় নিয়ে যান। ২০০৯ এবং ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সার মূল একাদশে ৭ জন লা মাসিয়া খেলোয়াড় ছিলেন এবং ২০০৯ সালে বার্সেলোনা ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে সেক্সটুপল বা একই বছরে ৬টি বড় শিরোপা জেতে।
এমনকি লা মাসিয়ার প্রভাব আন্তর্জাতিক ফুটবলেও পড়ে। 2010 সালে স্পেন যখন প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে তখন সেই দলের 6 জন প্লেয়ার ছিলেন লা মাসিয়া গ্র্যাজুয়েট: পুইয়ল, পিকে, বুস্কেটস, জাভি, ইনিয়েস্তা এবং পেদ্রো। আর ফাইনালে সে স্মরণীয় গোল যা স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন সেটি এসেছিল ইনিয়েস্তার পা থেকে। লা মাসিয়ার অবদান শুধুমাত্র বার্সেলোনার জন্য নয়, এর অবদান রয়েছে পুরো ফুটবল ওয়ার্ল্ডের ওপর। 2012 সালে 25 নভেম্বর বার্সেলোনা ইতিহাস গড়ে যখন মার্টিন মন্টয়া দানি আলভেসের বদলি হিসেবে মাঠে নামেন। প্রথমবারের মতো বার্সেলোনা মাঠে থাকা 11 জন খেলোয়াড়ই ছিলেন লা মাসিয়া গ্র্যাজুয়েট। 2015 সালে লুইস এনরিকের সময়ে বার্সেলোনা তাদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে এমএসএন মেসি, সুয়ারেজ, নেইমারের যুগের মধ্য দিয়ে। তবে এরপর থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে, বিশেষ করে বার্তোমেও প্রেসিডেন্ট থাকাকালীন। তিনি লা মাসিয়াকে একপাশে রেখে রিয়াল মাদ্রিদের মতো গ্যালাকটিকো স্টাইলে বড় নামকরা খেলোয়াড় কেনার দিকে মনোযোগ দেন। এতে বার্সা 360 ডিগ্রি প্রজেক্টটি ব্যর্থতা ঘটে। বড় বড় খেলোয়াড় কেনার জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করা হয়। এই প্রজেক্টটি বার্সেলোনাকে প্রায় $1 মিলিয়ন ক্ষতির সম্মুখীন করে। 2017 সালে বার্সেলোনা নেইমারকে পিএসজির কাছে বিক্রি করে রেকর্ড 222 মিলিয়ন ইউরোতে, কিন্তু সেই টাকা খরচ করে বিগ নেম সাইনিং যেমন কৌতিনহো, ডেমবেলে এবং গ্রিজম্যানের ওপরে, যারা কখনোই বার্সার সাথে মানিয়ে নিতে পারেননি। 2016 থেকে 2021 সালের মধ্যে মাত্র 3 জন লা মাসিয়া খেলোয়াড়কে প্রথম দলে প্রমোট করা হয়: আনসু ফাতি, অস্কার মিঙ্গেজা এবং রিকি পুজ। এতে লা মাসিয়ার প্রতিভা প্রজন্ম একসময় এতটাই নিচে নেমে যায় যে বার্সার আগের মতো লেজেন্ডারি খেলোয়াড় তৈরি করতে পারছিল না। কিন্তু এখন জোহান লাপোর্তা প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসে লা মাসিয়ার ওপর নতুন করে জোর দিয়েছেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি গাভি, পাউ কুবার্সি, মার্ক বার্নাল, মার্ক কাসাডো, আলেহান্দ্রো বালদে, ফার্মিন লোপেজের মতো নতুন প্রতিভা এবং সবথেকে এক্সাইটিং ট্যালেন্ট লামিন ইয়ামাল, যিনি নিঃসন্দেহে গত 5 বছরে লা মাসিয়া থেকে উঠে আসা সেরা খেলোয়াড়। যদি আপনি বার্সেলোনার সর্বশেষ খেলা দেখেন, 5 জন লা মাসিয়া খেলোয়াড় প্রথম একাদশে ছিলেন এবং বার্সেলোনা সেই ম্যাচ 7-0 গোলে জিতেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। লা মাসিয়া সেই কারণ যা বার্সেলোনাকে বারবার বিশ্বমানের ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ড তৈরি করতে সহায়তা করেছে। এটা ভাগ্য নয়, এটা কঠোর পরিশ্রম এবং সেই সকল ব্যক্তিদের জ্ঞানের ফল যারা সেই সিস্টেম তৈরি করেছেন, যা নিশ্চিত করে যে বার্সেলোনা সবসময় তরুণ প্রতিভার প্রকাশের জন্য প্রস্তুত থাকবে। লা মাসিয়া এমনভাবে নির্মিত হয়েছে যে যখন একজন 5 বা 7 বছর বয়সী অ্যাথলিট সেখানে প্রবেশ করে, তখন নেক্সট 10 বছরের মধ্যে তারা বার্সেলোনার প্রথম দলে খেলার জন্য মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকে। এই হলো বার্সেলোনা এবং লা মাসিয়ার গল্প, একটি একাডেমি যা লেজেন্ডদের তৈরি করেছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তা করে যাবে, যতদিন লরেন্জো লুইস এবং ইয়োহান ক্রুইফের ফিলোসফি বেঁচে থাকবে। ফুটবল বিশ্ব জয় করার সামর্থ্য সবসময় থাকবে বার্সেলোনার। লা মাসিয়া কখনো বার্সেলোনাকে হতাশ করবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, আর বুগিম্যানস জার্নিতে সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন মেসি ছাড়া আপনার প্রিয় লা মাসিয়া প্লেয়ার কে। ধন্যবাদ দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে।